আসসালামু আলাইকুম। এসএসডিডি 2026 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের দ্বিতীয় ব্রডকাস্টে আছেন আমাদের এসএসডিডি চ্যানেলের কম্পাউন্ডার দিদারুল স্যার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্যার। কেমন থ্যাংক ইউ আছেন? স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। মিসকাত, তোমাকে অনেক জি স্যার। ধন্যবাদ আজকে আমাকে ডাকার জন্য। তো স্যার, আপনার লেখা 10টি বইয়ের জন্য আমি আজকে কিছু কোয়েশ্চেন নিয়ে আসছি, যেমন 100%, আমার সামনে আছে কোয়েশ্চেনগুলো। হ্যাঁ, তো 100%। আমি একে একে আপনাকে কোয়েশ্চেনগুলো করব। আই হোপ আপনি সেগুলোর মোটামুটি একটা ভালো অ্যান্সার দিবেন। 100% অবশ্যই। আমি তো ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কোশ্চেন রাখার জন্য। হ্যাঁ, আপনি এক এক ধারাবাহিকভাবে কোশ্চেন করেন, আমি অবশ্যই 100% হ্যাঁ। মানুষের তো জন্য। আমাদের যেটা প্রথম কোয়েশ্চেন সেটা হচ্ছে যে স্যার, আপনার চ্যানেলে ইংরেজি শেখার এই যে 10টি বই জি, সাধারণত শিক্ষার্থীদের কিভাবে সাহায্য করবে? থ্যাংক ইউ মিসকাত, তুমি আমাকে একটা কঠিন প্রশ্ন করছো। তা আমাদের চ্যানেলটা করার মূল উদ্দেশ্যটা কি ছিল? এসএসডিডি 2026 করার মূল উদ্দেশ্য ছিল যে আমি দেশের জন্য কিছু করতে চাই। তো বিগত করোনার সময় 2019 থেকে আমি আমার লেখার যাত্রা পদযাত্রা শুরু করছি। তো এই নিয়ে প্রায় আমি 18 থেকে 19টা বই লিখছি, কোনোটাই পাবলিশ করতে পারিনি, কারণ আমার মানে ফাইন্যান্সিয়ালের প্রবলেম ছিল। তো এগুলো ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে একটা একটা করে ধারাবাহিকভাবে এগুলো পাবলিশ করার জন্য অনেক জি। আমার পদক্ষেপ আছে। হ্যাঁ হ্যাঁ। তবে যে জিনিসটা বাচ্চা আমি বই তৈরি করার মূল উদ্দেশ্য ছিল কি, যে আমাদের দেশে শিক্ষা অঙ্গনে অনেকটা পিছিয়ে আছে, বই বিশ্বের দিকে আমরা কম্পিটিশন অনেক পিছিয়ে আছি। এটার কারণটা কি? আমরা না বলতে পারি একটা অনার্স মাস্টার্স বা একটা স্টুডেন্ট ভালোভাবে ইংরেজি বলতে পারে না, বা কোনো একটা জায়গায় ভালো করে টক দিতে পারে না, কথা বলতে পারে না, বা কোনো কিছু একটা মনিটেশন করতে পারে না। করতে পারে কারা? যারা বিভিন্ন বড় বড় কোচিং সেন্টারে বা বিভিন্ন উদ্ভাস থেকে যারা এই ধরনের শিক্ষা নিচ্ছে, বা আইএলটিএস জিমের যারা করছে আর কি, তারা এই অ্যাক্টিভিটিস। কিন্তু যারা এগুলো করতে পারে নাই তারা কিন্তু অনায়াসে জড়ে পড়ছে, বা তাদের তাদের যে ব্রেনটা, এই ব্রেনটা তারা কাজে লাগাতে পারছে না। কেন? এই টুকিটাকি কিছু থিঙ্কিং না থাকার কারণে। তো এই জন্য আমি বলছি যে পুরো দেশবাসীর জন্য আমি কাজ করতে আছি এই 2019 সাল থেকে এখন পর্যন্ত আমি আছি। কিন্তু আমার দুঃখের একটাই, অবশ্য আমার অর্থ লাইন থাকার বিধায় আমি এগুলো কোনো পাবলিশ করতে পারি নাই। তো ইনশাল্লাহ আমি আমার বইগুলো আমি আগামী যেভাবে হোক ইনশাল্লাহ, যদি আমার আল্লাহ আপনাদের দোয়া, যদি আমার কোনোদিন অর্থ হয়, সামর্থ্য হয়, তাহলে ইনশাল্লাহ আমি দেশবাসীর কাছে আমার বইগুলো আমি পৌঁছে দিতে সক্ষম হবো আর কি। তবে এই 10টা বইয়ের পিছনে লেখার আমার অনেক কারণ আছে। কারণ বাচ্চাদের 1 থেকে একবার বিশেষ পর্যন্ত যত স্টুডেন্ট না, শুধু স্টুডেন্টের বাইরে যারা বর্তমানে গার্ডিয়ান আছে বা কিছু করতে চায়, ইংলিশ বাচ্চাদের শিখাইতে চায়, বা আমার বইটা বলে যে কোনো টিচার বা যে কোনো লোক পড়াশোনা না জানলেও যদি মোটামুটি ভাবে বাংলা জানে বা ইংলিশে অক্ষর ধরতে পারে, আমার এই বইগুলো পড়ে সে যে কোনো জায়গায় টিচিং দিতে পারবে। ছোট ছোট বাচ্চাদের কোচিং সেন্টারে ভালোভাবে করতে পারবে, বা তার ভালোভাবে শিক্ষা দিতে পারবে। এরকম ভাবে আমার বইগুলো লেখা। তো এখানে আপনার কিছু বই দিতে পারতেছি। আচ্ছা, হ্যাঁ, এখানে আপনি অনেক কিছু লিখছেন দেখতেছি। তো যাই হোক, যেহেতু সংক্ষিপ্ত সময়, সেটা এত কিছু হয়তো বা আমি জাস্টিফাই করতে পারবো না। প্রত্যেক শিক্ষার্থীকে বলি এই বইগুলো ইনশাল্লাহ কালেক্ট করার জন্য। আপনি এগুলো পড়েন, বাচ্চাদের এগুলো দেন, 100% অনেকটা কিছু তারা ইমপ্রুভ করতে পারবে। তো যাই হোক স্যার, আপনার এই বইগুলো আমি আগেও দেখছি, আপনি আমাকে দিয়েছিলেন দেখার জন্য যে আসলে কি সমস্যা। তো দেখার পরে যা বুঝলাম যে না, এখানে আসলে আপনি মোটামুটি খুব ভালো, মোটামুটি বলে ভুল হবে, খুব ভালো পরিমাণে নলেজ এখানে আপনি ইম্পোর্ট করার চেষ্টা করছেন। অ্যান্ড আমি আশা করি বইগুলো যারা ইউজ করবে বা যারা দেখবে অথবা যারা পড়বে, তারা মোটামুটি এখান থেকে খুব ভালো পরিমাণের নলেজ আর্ন করতে পারবে। আমি এটাই রাখি। অ্যান্ড হ্যাঁ, যারা তো স্যার, এখন আমি দ্বিতীয় কোশ্চেনের দিকে যাই। আমাদের দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে নতুন যারা শূন্য থেকে ইংরেজি শেখা শুরু করছে, তো তাদের এই বইগুলোর মধ্যে কোনটি দিয়ে তারা আগে শুরু করবে? থ্যাংক ইউ। যারা শূন্য থেকে ইংলিশ শিখতে চায়, বা আমাদের চ্যানেলে অবশ্যই আমরা এগুলো দিব, আপলোড করবো কিভাবে করবে। আচ্ছা, এগুলো করতে গেলে বাচ্চাদের প্রথমে একটা বেজ লাগবে, ভিত্তি লাগবে, ফাউন্ডার লাগবে। ফাউন্ডার বলতে কি বোঝায়? এটা যখন আমরা টিনের ঘর করি তখন অবশ্যই এগুলো একটা কিছু থাকে, পায়া থাকে, তাই না, যেটার উপরে দাঁড়িয়ে থাকবে আর কি চালটা। তো বাচ্চাদের
মেন ইংলিশ শিখতে হলে তাকে ভোকাবুলারি শিখতে হবে, আচ্ছা এর সবচেয়ে বড় ভূমিকা। যে বাচ্চা যত ভোকাবুলারি যত বেশি শিখছে সে বাচ্চা তত ইংলিশে এক্সপার্ট। আচ্ছা আচ্ছা তা আমি মনে করবো যে আমার যেই ওয়ার্ড মিনিংগুলো আমি ভোকাবুলারি ওরা দিয়েছি এগুলো একবারে আনকমন, মানে যেটা আমরা বিগত আমি ক্লাস 1 থেকে বিসিএস পর্যন্ত যতগুলো বই অ্যানালাইসিস করে দেখলাম সবগুলো বই অ্যানালাইসিস করে ডিপেন্ড করছে আমার এই ওয়ার্ড মিনিংয়ের বইটা। মানে এগুলো আমরা আসলে কোথাও সচরাচর এগুলো পাই না। যেমন আলহামদুলিল্লাহ আমরা কিভাবে ইংলিশে কথা বলবো, আলহামদুলিল্লাহ তো এটা একটা আরবি শব্দ। তো এগুলো জাস্ট আমি তোমাদের এই ওয়ার্ড মিনিং আকারে বিভিন্ন সেন্টেন্স ওয়ার্ড মিনিং তারপরে এগুলো কিভাবে ব্যাখ্যান করবে এইভাবে আমি সুন্দর করে মোটিভেশন করে রেখেছি। তো এই যে বাচ্চা যত বেশি ভোকাবুলারি শিখবে সেই বাচ্চা ইংলিশে তত স্ট্রং হবে, এটা আমি আশাবাদী। তো স্যার এবার আমাদের ধন্যবাদ স্যার আপনার মূল্যবান কথা। তো ধন্যবাদ স্যার আপনার মূল্যবান অ্যানসারের জন্য। থ্যাংক ইউ। তো স্যার এবার আমরা আমাদের তৃতীয় কোশ্চেনের দিকে যাই। তো আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে স্যার এই যে 10টি বই, আচ্ছা ওকে, এই যে 10টি বইয়ের মধ্যে ইংরেজি গ্রামার স্পোকেন নাকি ভোকাবুলারি, স্পোকেন এবং নাকি ভোকাবুলারি কোনটা বিষয়ের উপর বেশি? ওকে তো স্যার এই যে 10টি বই, এই বইয়ের মধ্যে ইংরেজি গ্রামার নাকি হচ্ছে ভোকাবুলারি কোন বইগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনার মনে হয়? স্পোকেনটা কি? হ্যাঁ কথা বলা। হ্যাঁ অবশ্যই। তো স্পোকেন যদি কথা বলাটা হয় তবে শিখতে হবে কি আমাদের ভোকাবুলারি শিখতে হবে। হ্যাঁ আমরা যখন এই যে মানে আমি বিভিন্ন ধরনের আমি আপসেট হয়ে যাই মাঝে মাঝে যে একটা ক্লাস 7-6 বাচ্চাদের এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে যতগুলো স্টুডেন্ট আছে তুমি কতজনের কাছে 100% গ্রামার পাবা? হয়তো যদি সর্বনিম্ন পাই আমরা 10% পাবো। তো বাকি পার্সেন্ট তো ইংলিশে পাস করছে। কিভাবে করছে তারা? হয়তো কমন পোস্ট পাইয়া বা টিচার বলছে এটা আসবে এটা দিছে। কিন্তু আমার কথা হলো কি গ্রামারটা শেখার মধ্যে মায়ের আমরা যখন পৃথিবীতে জন্ম নিয়েছি প্রথম কি আগে কি আমরা বাংলা ব্যাকরণ শিখছি না কথা শিখছি? অবশ্যই আমরা আগে কথা শিখছি তারপরে বাংলা ব্যাকরণ শিখছি। তো এখন বাচ্চাদের শিখাইতে হবে কি বেশি ইংলিশ ওয়ার্ড মিনিং গুলো, সেই জন্য ওয়ার্ড মিনিংটা রিডিং করতে পারবে, সেই গ্রামারটা নিজে অনায়াসে খুঁজে নিতে পারবে। এটা কোনো আর টিচার দরকার নাই। কিন্তু আমরা করি কি বাচ্চা যখন আমরা পড়াতে যাবে আমরা যখন পড়াই ওই গ্রামারটা স্ট্রাকচার ওটার উপর আমরা ডিপেন্ড করা লাগে। কেন করা লাগে? ওই যে আমরা বাংলা ইংলিশ জানি না, ইংলিশ না জানার কারণে আমাদের এই স্ট্রাকচার ওটা সেটা এই নানা ধরনের আমার এগুলো ফলো করা লাগে। একটা স্টুডেন্ট যখন ভালোভাবে ইংলিশ জানবে বা ভালোভাবে ইংলিশ বলতে পারবে তার ক্ষেত্রে গ্রামারটা তেমন একটা আফসোস বিষয় প্রয়োজন না। স্যার এবার আমরা আমাদের চতুর্থ কোশ্চেনের দিকে যাই। তো আমাদের চতুর্থ কোশ্চেনটা হচ্ছে যে আজকের দিনে তরুণ প্রজন্মের মানসিক শান্তি ও সঠিক দিক নির্দেশনার বই দুটি কিভাবে ভূমিকা রাখবে? থ্যাংক ইউ স্যার। আমার ইসলামিক দুটা বই আমি যখন লিখছি তখন অনেক অ্যানালাইসিস করা লাগছে। অ্যানালাইসিসটা কি আমি যদি একটু আপনাকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিই, সেটা হলো কি ইসলামিক অজানা কথা। ইসলামিক অজানা কথা বইটা যদি নাম দেওয়া ঠিক হয়নি আমার, আমি তো সব জানি না, টুকিটাকি বাংলা মাথা যতটুকু জানি আর কি আমি এখানে আপসেট করছি। তো এখানে ইসলামিক জানা কথা বলতে এখন যদি ইসলামিক আমরা সম্পর্কে আসলে একটা অবগত নই। কেন নই এটা যদি আমরা বলতে যাই, যেমন আমরা সূরা ফাতিহার অর্থ জানি কত জানি স্কুল লেভেলের বা স্কুল লেভেলে যদি আমি প্রত্যেকটা মানে জেনারেল লাইনের শিক্ষার্থী যদি আমরা ধরি আমার মনে হয় যে 99% স্টুডেন্ট বলতে পারবো যে সূরা ফাতিহার বাংলা অর্থ কি। এই শিক্ষার মূল উদ্দেশ্য কি? ইসলামটা কেন পাঠাইছে আল্লাহ? জানার জন্য। অবশ্যই। তাহলে কি জানলাম? তো এই যে আমি প্রায় 20 থেকে 25টা সূরা বাংলা ইংলিশ এবং আরবিতে লিখছি এবং 5 ওয়াক্ত নামাজের কি কি লাগে এই সব বাংলা অর্থ, যেমন সূরা সানার বাংলা অর্থ সানা লিখছি, বাংলা লিখছি, আরবি লিখছি, সূরা ফাতিহা 10টা লিখছি, তারপরে রুকুতে সেজদাতে কি আরবিটা বাংলা কি, তারপরে আমরা যখন দুই সেজদার মাঝখানে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাচরা করি এগুলো বাংলা অর্থ কি, বা তার মাঝে কি করতে হয় আমরা যখন আল্লাহর কাছে মুনাজাত করি আমরা তো সবসময় আরবি বলি বাংলা বলি, আরবিটা বাংলা কিভাবে ট্রান্সলেট করলে বাচ্চারা শিখবে এটা আমাদের জানা দরকার। তো এই টুকিটাকে নিয়ে আমি 2টা বই লিখছি আর কি। কথা বলছো যাতে একটা মানুষের ইসলামিক কিছু স্বাভাবিক জ্ঞান থাকে, যতটুকু থাকার দরকার অতটুকু আমি মোটামুটি কাজ করছি। জানি না আমার ভুল হয়েছে কিনা এগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে।
তো আমি যতটুকু আমার মনে ছিল আমি যতটুকু এখানে এই বইগুলোতে দুইটা বইতে আমি উঠে রাখছি আর কি। আচ্ছা আচ্ছা। তো এগুলো আমি মনে করি যে কোনো স্টুডেন্ট বা যে কোনো লোক যদি আমার বইটা 100% ফলো করে মনটা কিছুটা কিছু জানতে আমি সক্ষম হই, আমি ওদের কাছে যদি এতটুকু শিখতে পারি এটা আমি ধন্য মনে করি। তা আমি চাই আরো ভালো কিছু দেওয়ার জন্য, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো কিছু লিখতে পারি, মানুষের কাছে লিখতে পারি, আমার চ্যানেলটা SSGD 2026 যাতে আমি পুরো পৃথিবীর মানুষকে জানাতে পারি যে কোনো কিছু। এই ছিল আমার উদ্দেশ্য। তো ধন্যবাদ স্যার। এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনের দিকে যাই। থ্যাংক ইউ স্যার। জি স্যার। তো স্যার আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে বই দুটি লেখার পেছনে আপনার মূল অনুপ্রেরণা কি ছিল? তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে বই দুটি লেখার পেছনে আপনার মূল অনুপ্রেরণা কি ছিল? মূল উদ্দেশ্য ছিল যখন আমি কোনো কিছু বাচ্চাদের দেখি বা একটা মাদ্রাসার স্টুডেন্ট আর একটা জেনারেল স্টুডেন্ট কম্পেয়ার করলে আমার মনে হয় যে ওরে মাদ্রাসার স্টুডেন্ট ওর 1 মিনিটে গিয়ে ফেলবো। ও আচ্ছা। কারণ এত স্ট্রং মাদ্রাসার যদি আরো টিচাররা মানে যেসব সাহিত্যরা আছেন আমি মনে করি মাদ্রাসার শিক্ষাগুলো আরো ডেভেলপ করলে মানে এই জেনারেলের কাছে টিকতে পারবে না। আচ্ছা আচ্ছা। মানে বাংলাদেশের যারা যারা বড় বড় স্তরে বড় বড় পর্যায়ে গেছে তারা মাদ্রাসার স্টুডেন্ট ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন মাদ্রাসার ছাত্র ছিলেন, আজকে একজন তিনি পৃথিবীর মধ্যে একজন অন্যতম। তো এই জন্য বলছি খালি জেনারেল শিক্ষা দিলে হবে না, গার্ডিয়ানরা তো খালি চাই একটা A+, কি করবে এটা দিয়ে, মানে করবে এটা কি এটা দিয়ে? আমি এটা জানতে চাই গার্ডিয়ানের কাছ থেকে যে আপনারা এই একটা পেজের ভিত্তিতে যে A+ লাগাবেন এটা দিয়ে করবেনটা কি? আপনার বাচ্চাকে আপনি 500 টাকা দিয়ে বাজারে পাঠান, দেখবেন যে কটা ভুল করে। তো ওদেরকে যদি আপনি যদি মানে প্লেয়ার নামাতে চান, আমরা তো খালি মেসি সাপোর্ট করি, নেইমার সাপোর্ট করি। নেইমার মেসি কি এটা অল ফিল্ডের খেলোয়াড়, পুরো ফিল্ডের মিডফিল্ডার না, যে কোনো তারা ফিল্ডে খেলতে পারে। তা আমি মনে করি যে আপনার বাচ্চাকে এরকম মেসি এবং নেইমারের মতো বানান, তাহলে দেশটা আরো সুন্দরভাবে যাবে। দেশের থেকে আপনার এই ক্ষেত্রে আপনার মুখ্যভূমিকা থাকলেন, আপনার ছেলেও থাকলো। তাই আমি মনে করি প্রত্যেকটা ছেলে নক্ষত্র, কিন্তু ওইভাবে মোটিভেট দেওয়া হয় না। তো আমাদের একটা কোশ্চেন স্যার, সেটা হচ্ছে যে এই প্রযুক্তির যুগে এসেও আপনি ধাঁধার বই প্রকাশের যে ধারণা, এটা মানে কি হবে বুঝলাম না স্যার। আমার তো খুব মজার একটা জিনিস। আচ্ছা আচ্ছা। মজার জিনিস কি, আমরা যখন জি বাংলা দেখি না, জি বাংলাটা আমার কাছে খুব অত্যাধুনিক জিনিস লাগে। যখন জি বাংলা বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়, প্যাটার্ন করা, ছোট ছোট বাচ্চাদের কত ব্রেন স্ট্রং তাদের, তাই না? তো আমিও চাই যে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল বা প্রত্যেকটা মাদ্রাসা এরকম যদি ছোট ছোট নলেজ যারা বাংলাদেশে দেওয়া হতো, তো বাংলা ছেলেগুলো আরো ভালো হতো। কিন্তু তারা এই ধরনের কাজে না এসে তারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে। তো সবচেয়ে মজার একটা দাদা আমার সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগাইছে যে কোন মা ভাত দেয় না, কোন মা ভাত দেয় না, সবচেয়ে বেশি ভালো লাগছে সিনেমা। সিনেমা তো সিনেমাকে ভাত দেয়, তো মজার জিনিস আসলে। এখানে প্রায় আমি 1 থেকে 150 এইসব দাদাগুলো লিখছি, যেটা খুব আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি যদি আমার বইটা যদি জনসাধারণের মানুষের যদি চলে তুলে হয়তো আমি একটু দেশের মানুষ একটু উপকৃত হবে, আমি একটু উপকৃত হবো। তো এই ধারণা নিয়ে আমাদের বইটা লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা। এই ছিল আমার দাদার মজার একটা জিনিসের। জি স্যার, ধন্যবাদ স্যার। আপনার বইটা আমি অবশ্যই দেখবো। 100%। জি স্যার। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে স্যার যে বর্তমান যুগে মানুষের বাস্তবতা ও মানসিক চাপের মধ্যে এই উপদেশগুলো কতটা বাস্তবসম্মত? ধন্যবাদ স্যার। আমার জীবনের লক্ষ্য এই উপদেশ বইগুলো। আমি দর্শককে দেখাতে চাই এই যে উপদেশ বই এটা হেন করতে পারি নাই কাজ, আরো 2টা আমার কাছে আছে। আমি উপদেশ বই সর্বোচ্চ আমি 4টা লিখছি আর কি। তো এগুলো আমার মানে অনেক পেজ, কিন্তু আসলে আমার টাকার জন্য আমি এগুলো ছাপাইতে পারি নাই। ইনশাল্লাহ দোয়া করবেন আর কি। তো এগুলো লেখার উদ্দেশ্যটা কি? আচ্ছা, উপদেশমূলক আমি সবের প্রথমে একটা ছন্দ দিয়েছি কেডি পাঠকের। কেডি পাঠক স্যার আমার খুব একজন মোস্ট ফেভারিট পারসন। তো উনি একটা কথা লিখছিল কি, লক্ষ্য রেখে যে চলে সে কখনো হারে না, ব্যর্থতাটা পরীক্ষা মাত্র, লড়াই করো, স্বীকার করো কি ঘাটতি রয়েছে, তা দেখো, পূরণ করো, যতক্ষণ না সফল হও শান্তির ঘুম ত্যাগ করো, মাঠ ছেড়ে পালিয়ে যেও না, কিছু না করলে জয় ধ্বনি শোনা যায় না, যে লক্ষ্য রেখে চলে সে কখনো হারে না। এই কথা যদি আমি ওজন দেই, যদি বাংলাদেশ আর ভারত মানে এই কথার ওজন দেই, আমার এই কথার মূল্যটা সবচেয়ে বেশি হবে আর কি। তো এই লক্ষ্য নিয়ে এখানে আমি বাংলাদেশের মানুষের কি কি দরকার, কি কি মানে লাগবে, সেগুলো নিয়ে আমি
অনেকগুলো কিছু এখানে উপস্থাপনা করছি। আচ্ছা। যেমন আমাদের মা বোনদের দায়িত্ব কর্তব্য কি, হ্যাঁ হ্যাঁ মানে পৃথিবীতে যে আমাদের বাংলাদেশে যারা মা বাবা আছে তাদের দায়িত্বটা কি, তাহলে অর্থনীতি কি হবে, যে মানে জাতির কি হবে, এই গর্বিত যুবক যুবতী দিয়ে। গর্বিত বলতে কি বোঝায়, এই যে মানে কমন পোস্ট পাইয়া A+ পাইয়া চাকরি পাও না, চাকরি ক্ষেত্রে যে আমাদের আনডেভেলপ, আবার যুব সমাজ মানে চাকরি পাচ্ছে না, কেন পাচ্ছে না, এই যে জ্ঞানের কারণে। হ্যাঁ, তো জ্ঞানটা পাবেন কোথা থেকে, আপনি যদি কমন পোস্ট থাকেন আপনি জ্ঞান পাবেন কোথা থেকে, তো এগুলো নিয়েই করছে আর কি। আচ্ছা। তারপরে আছে কি এই ছেলেমেয়েদের যা আছে, এটা তো অর্থনৈতিক বিশাল ক্ষতি, মানে অর্থনৈতিক দিক দিয়ে আমাদের তো পিছিয়ে আছি। আচ্ছা। আমরা দুইটা কারণে পড়া দিন, একটা হলো কি এই স্বাধীনতার কারণ, মানে আচ্ছা এই স্কিপটা করে দেখি, হ্যাঁ এটা বলে আবার অন্য দিকে চলে যাবে। আরে বাংলাদেশ পাবো না। আচ্ছা এই একটা জিনিস আছে কি, সবচেয়ে আমি প্রথম যে স্ক্রিপ্টে লিখছি, প্রশংসা করতে শেখা উচিত জাতিগতভাবে। আচ্ছা আচ্ছা। আমরা তো প্রশংসা করতে শিখি না, হ্যাঁ। আমরা শিখছি কি একজনের বদনাম খালি দিতে। তো এই জিনিসটা আমার প্রথম লেখা 2019 সালের জানুয়ারি মাসের 8 তারিখে আমার এই জিনিসটা লেখা, যে প্রশংসা করতে শেখা উচিত জাতিগতভাবে। তা আমরা যদি একটা মানুষকে প্রশংসা করি, আমরা কি ছোট হয়ে যাই নাকি? না, একদমই না। আমরা ছোট হয়ে না, এখানে আমরা ওকে সাপোর্ট করছি যে ও কিছু করুক, কিন্তু এটা মানুষ করতে চায় না আর কি। তারপরে এখানে প্রায় আরো অনেক মানে একটা জিনিস কি, আর আমার দ্বিতীয় নিউজটা কি, মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে বুঝি না যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। মানে এটা মানেটা কি, মানে আমাদের চাহিদা, মানে আমরা যে লেভেলে আমার চাহিদাটা বেশি। তো বুঝতে হবে যে মধ্যবিত্ত মানে তুমি আগে তোমার নিজের ক্যারিয়ারটা গড়তে, মধ্যবিত্তের দিকে তোমার নজর দেওয়া দরকার, তুমি কোন ফ্যামিলিতে জন্ম নিয়েছো আর কি, তাই না? এখন আমি এলাম থাকতে পারবে। তো এই নিয়ে আমার এই উপদেশমূলক বই, মানে আর এখানে আছে আমার কাছে দুইটা, আর আরো দুইটা আমরা এখনো ইয়ে করতে পারিনি, সাজাতে পারিনি, তো আছে ওই অবস্থা আছে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান অ্যান্সারের জন্য। থ্যাংক ইউ। তো এবার আমাদের নেক্সট কোশ্চেনের দিকে যাই। জি। আর আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর দু একটা কোশ্চেন করার পরে আমাদের সামনে আসবে হচ্ছে আমাদের সহকারী কম্পাউন্ডার। আচ্ছা। তো স্যার আমি আপনাকে মোটামুটি অনেকগুলো কোশ্চেনই করলাম। তো এখন আমাদের মাঝে আসবে আমাদের চ্যানেলের আরেকজন টিচার্স। তো এখন বাদ বাকি কোশ্চেনগুলো উনি আপনাকে করবে। জি জি জি, ঠিক আছে। তো কোশ্চেনগুলো মেইনলি ওনারা সাজানো, এখন উনি আমাদের মাঝখানে আসবে। ধন্যবাদ স্যার। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ। স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ মোহাম্মদ মিশকাত স্যারকে আমাকে কথা বলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, সকলের ভালো থাকা কামনা করি। জি স্যার। স্যার এই যে আপনার এই বইয়ের স্থান পাওয়া বিখ্যাত বাণীগুলো বাছাই করার মূল মানদণ্ড কি ছিল? বাণী, হ্যাঁ, ভেরি গুড, খুব গুড কোশ্চেন। আর আগে বিগত সালের মিসকাতকে আমি অনেক অবগত করছি, বিভিন্ন বই নিয়ে আমাকে কোশ্চেন করছি। তুমি একটা খুব মজার চমৎকার একটা প্রশ্ন করছো যে বাণীগুলো কি কি, মানে আগে যারা বড় বড় বিদ্বানগণ ছিল তারা কিছু কিছু কথা আমাদের মনে উজাড় করে দিয়েছে আর কি। তাদেরই কিছু চরণ বা তাদের কিছু শর্ট কবিতা বা শর্ট কথাগুলো আমি আমার এই বই থেকে আমি নিয়ে আসছি। যেমন এটাতে অনেক মজার মজার জিনিস আছে। যদি আমরা বলতে চাই যে এখানে একটা বাণী আছে যে অন্তরটা যখন পাপে ছেড়ে যায় তখন আগুনের প্রয়োজন হয় না, পাপই তাকে কি পুড়ে ছাই করে দেয়। তো এই ধরনের মজার মজার এখানে অনেকগুলো আমি লিখছি। তো এগুলো তোমাদের অনেক ভালো লাগবে, এগুলো তোমাদের অনেক প্রয়োজন লাগবে। মানে মানুষের এই মানে বই পড়া যে কত মজা সেটা আমি বুঝছি। জি স্যার। এই বিভিন্ন ধরনের মানুষদের বই পড়ে আমি এই ধরনের বইগুলো আমি নিজের হাতে লিখছি, নিজের হাতে তৈরি করছি, শুধু মানুষকে জানানোর জন্য, মানুষ সাথে পড়ে বিভিন্ন জিনিস জানতে পারে, সেই ক্ষেত্রে আমার এই বইগুলো লেখা আর কি। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। সো স্যার আমরা এখন আমাদের নেক্সট কোশ্চেনে যাই। এই যে স্যার ম্যাজিক ম্যাথ বইটি ছাত্রছাত্রীর জীবনে কি ভূমিকা রাখবে? থ্যাংক ইউ, খুব কোশ্চেন। মানে বাংলাদেশের মেরুদণ্ড থাকলে একটা জিনিস আছে, ম্যাথ নিয়ে যদি আমি মানে 1 বছর ধরে লেকচার দিয়ে ম্যাথ শেষ করা যাবে না। বাস্তবতা কি, ম্যাথটা পাবলিক বুঝে নাই কেন, মানে স্টুডেন্ট বুঝে নাই কেন ম্যাথটা? ওই যে একটা কথা আছে, শক্তের ভক্ত নরমের জব। তুমি আর যত নরম করে দেবো তোমাকে তত শক্ত করে ধরবে। এটা তুমি যত শক্ত করে দেবো এটা তো আস্তে নরম হয়ে গেছে। তো ম্যাথটা তোমাকে সবচেয়ে বেশি কাজে লাগে তোমার বিভিন্ন ফর্মুলা, সূত্রগুলো। তো
তুমি সূত্রগুলো যত বেশি অ্যানালাইজ করবা তত তুমি ম্যাথে ভালো। আচ্ছা এটা তুমি যাকে জিজ্ঞাসা করো সেই বলবে। ম্যাথ মুখস্থ করার কোনো বিদ্যা না। ম্যাথ মুখস্থ করা সহজ, কিন্তু পরীক্ষা খাতায় মার্ক 0। মুখস্থ করার দরকার নেই। ম্যাথ যত ফর্মুলা, আর স্যার ফর্মুলাও আমরা পারি যে a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এটা না। তুমি এটার বাইরে কি আছে, এখানে এক্স ওয়াই জেড আছে, পি কিউ এক্স আছে। তো এই যখন আধাসগুলো তুমি বিভিন্ন দিয়ে সূত্র প্রয়োগ করবা তখন তোমার অঙ্ক একবারে কাছে। তোমার তো খালি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে না, ম্যাথ আছে। ম্যাথ তো আছে তোমার ঘুরিয়ে গেছে 1/x, x প্লাস 1/x, p প্লাস 1/x, q প্লাস 1/q। তো এগুলো তুমি কি করবা, এগুলো তো a প্লাস বি নাই। তো তুমি এই সূত্রগুলো যখন বিভিন্ন চলকে হ্যান্ডেলিং করবা তখন তোমার ম্যাথ ইজি হয়ে যাবে। জি স্যার। তো এই জন্য সহজ নিয়মে যে বর্গমূল কীভাবে সহজ করা যায় বা ভাগ কত সহজে করা যায়। বাট আমি আমার বইতে সবচেয়ে মজার জিনিস কি, আমি 8-10টা স্টাইলের গুণ প্রক্রিয়াগুলো দিছি। 8-10টা স্টাইল, কীভাবে 8-10টা স্টাইলে গুণ করা যায়। ও ওয়াও, এটা কিন্তু সুন্দর বলো। ওয়াও স্যার, অনেক সুন্দর। হ্যাঁ, তো এই যাতে তো এগুলো যদি আমরা থিঙ্কিং ভাবে চিন্তা করি, যেমন আমি গুণ 2 ডিজিট বা 3 ডিজিট দেখলে আমি অ্যান্সার বলে দিতে পারবো। এরা যদি বাচ্চা যদি পারে তো তাদের অঙ্ক একবার ইসি। জি স্যার। তো অঙ্কের মূল জিনিসটা কি, যোগ বিয়োগ গুণ ভাগ। এরা যদি সে পারে তো অঙ্কতে আপনি 100% ক্লিয়ার। জি স্যার। তো এই লক্ষ্যে আমি ম্যাজিক ম্যাথটা তৈরি করছি আর কি। আচ্ছা স্যার, অনেক সুন্দর অ্যান্সার দিয়েছেন স্যার। থ্যাংক ইউ। স্যার এখন আমাদের নেক্সট এবং লাস্ট কোশ্চেন। ম্যাথ আপনার, ও স্যার আপনার আর কোন কোন বিষয়ে বই লেখার আগ্রহ আছে? থ্যাংক ইউ। আমি তো অনেকগুলো বই লিখছি, যেমন আমার যদি জীবনের বাস্তব অবশ্য জানি না, তো আমার একটা শখ যে গল্পের ক্যানভাস একটা বই আমার তৈরি করা, আর যে কথা জীবন পরিবর্তন হয় এরকম একটা বই আমি আমার নলেজে রাখছি আর কি। তো এটা নিয়ে কাজ শুরু করছি আর কি। তবে সেই ক্ষেত্রে সবচেয়ে আইডল হিসাবে আমি আমি সবচেয়ে বাছাই করে নিয়েছি আমার বড় বোন দিলার আব্বুকে। আমার দিলার আব্বু আমাদের চ্যানেলের জন্য বা শিক্ষা কীভাবে আগে যাবে সে নিয়ে আমাকে অনেক ধরনের চ্যালেঞ্জ করছে আর কি। তো ধন্যবাদ জানাই আমার এই বোনকে। আমার বোনকে জন্য অবশ্যই দোয়া করবা। জি স্যার। তো আমার বোনের দোয়াতে বা বোনের মানে আমার বোন আমাকে যে সাজেস্ট করছিল যে দিদা তুমি এভাবে এভাবে করো, যে বইগুলো লেখার আমার সবচেয়ে অবদান আমার বড় বোনের ছিল। তো আমার বড় বোনের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার বড় বোন সুস্থ থাকে আর কি। তবে আমার গল্পের ক্যানভাস আর যে কথা জীবন পরিবর্তন হয় এইটা, আর আমি আমার বড় আপু যৌথভাবে আমি বইটা লিখে পাবলিশ করতে চাই, জনমানুষের কাছে আনতে চাই আর কি। ও স্যার, অনেক সুন্দর আইডিয়া স্যার। বই লেখা কি স্যার আপনি স্টার্ট করে দিছেন নাকি করবেন? না, অলরেডি আমি 3-4 পেজ লিখে ফেলছি আর কি, Wow. স্টার্ট করে ফেলছি আর কি। দুইটাই একসাথে কাজ করতেছে আর কি। তো আমি খুব ব্যস্ত, যেমন সারাদিন প্রাইভেট, তারপরে একটা টেলিভিশন চ্যানেল মানে অনলাইন আমরা একটা চ্যানেলে কাজ করতেছি, ওখানে ভিডিও আপলোড করতে হয়। তো এই সারাদিনে খুব ব্যস্ত, তার মধ্যে আমি এটা নিয়ে অল্প অল্প করে কাছে গুটি গুটি পাই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর কি। যাক স্যার, ধন্যবাদ আপনাকে, আমাদের চ্যানেলে আপনি এতক্ষণ সাথে ছিলেন। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। জি স্যার। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে আমার এই প্রসেসগুলো যাতে আস্তে আস্তে মানে শেষ করতে পারি আর কি, জি স্যার, আমার যে অবশ্যই। উদ্যোগ আছে আর কি। জি স্যার, অবশ্যই। তো কেমন লাগলো ম্যাম আজকে আমাদের আয়োজন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো আপনাদের এই আয়োজন। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের মাঝখান থেকে আমাদের মাননীয় দিদারুল স্যার বিদায় নিয়েছেন। তো যাই হোক, বাদ বাকি কিছু কথা আমরা বলবো, আর যেগুলো না বললেই নয়। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে বেশি বেশি করে অনুপ্রেরণা যোগাবেন যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। অ্যান্ড আমি আশা করি যে আপনারা সবাই আমাদেরকে খুব ভালো মতো সাপোর্ট করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। তো ম্যাডাম, আপনি কিছু বলেন? হ্যাঁ, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর কিছু কথা না বললে নয়, সেটা হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু বিগিনার, ঠিক আছে, একদম বিগিনার লেভেল থেকে আমরা শুরু করছি। তো এর আগেও যে আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স আছে এমন কিন্তু নয়, ঠিক আছে। ধরতে গেলে কি আমরা সবাই স্টুডেন্ট, ঠিক আছে। তো মানে বর্তমান যে পরিপ্রেক্ষিতে, মানে বর্তমান যে সিচুয়েশন আছে আমরা, তো মানে একে তো পড়ালেখার ব্যস্ততা, তারপরে নিজেদের পার্সোনাল লাইফ তো আছেই। সব কিছু মিলিয়েই চিন্তা ভাবনা করলাম যে না, কিছু একটা নতুন, কিছু একটা ভিন্ন কিছু ট্রাই করা যাক। তো এই আশায় আর কি মূলত আমাদের চ্যানেলটা খোলা। আর আমাদের যে গত ব্রডকাস্টটা যারা এখনো দেখেন অবশ্যই দেখে আসবেন। আর তো হ্যাঁ, এই ছিল আজকের ব্রডকাস্ট। তো দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ব্রডকাস্টে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।